আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আইটিভি আয়োজিত লগ লগ অনুষ্ঠানে। আপনারা জানেন যে এটি একটি আইন সংক্রান্ত বিষয়ক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন দেশে ইমিগ্রেশন সহকারে বাংলাদেশে বা অথবা বিভিন্ন দেশে যে যারা আমাদের বাংলাদেশি কমিউনিটি আছেন তাদের বিভিন্ন রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস প্লাস বাংলাদেশের লিগাল ম্যাটার আমরা আলোচনা করে থাকি। আজকে আমার সাথে দুজন অতিথি অংশগ্রহণ করবেন। তার মধ্যে একজন কাতার থেকে কাজী তাজিম সাহেব, যিনি কাতারে বা মিডল ইস্টে অন্যান্য আশেপাশের দেশে যারা আছেন তাদের উদ্দেশ্য আম কিছু আ সমস্যা এবং তার সমাধান কিভাবে পাওয়া যায় সে সম্পর্কে আলোকপাত করবেন। তারপরে আমার সাথে জয়েন করবেন বা ইউকের ফরেন আ অফিস যেটা, আ সেই অফিসে উনি একসময় এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার হিসাবে কাজ করেছেন। এখন তিনি আ সেটেলমেন্ট ভিসার এক্সপার্ট হিসাবে কাজ করেন ফার্মে। তো আমি আহ্বান জানাবো আমার অতিথিদেরকে আমার সাথে জয়েন করার জন্য। আমি প্রথমে আহ্বান জানাচ্ছি কাজী তাজিম সাহেবকে। আপনাকে স্বাগত আসসালামু জানাচ্ছি। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যুক্ত হতে বারাকাতুহু। পেরে আমি আল্লাহর এবার শুকরিয়া আদায় পরিচয় করছি। করা জি বললেন। না, আমি বলছি আপনাদের সাথে যুক্ত হতে পেরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। ধন্যবাদ। আমরাও আলহামদুলিল্লাহ আপনাকে পেয়ে আমরাও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সাথে যে আরেক অতিথি আছেন জয়নুল হক, আমি তার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আম জয়নুল হক ভাই, আপনাকে স্বাগত আমাদের লগ লগ অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম আমিন ভাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি খুব খুশি হইলাম আপনাকে আজকে ইনভিটেশন দিচ্ছেন আপনার লগে জয়েন হইবার। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ জয়নুল ভাই আমাদের সাথে আপনি জয়েন করার জন্য। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা আপনাদের বিভিন্ন আইনগত বিষয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। তো আমি প্রথমে চলে যাব, আমার সাথে জয়েন করেছিলেন কাজী তাজিম সাহেব গত মাসে এক অনুষ্ঠানে। তিনি কাতারে অধ্যুষিত বাংলাদেশি ভাই বোনদের বিষয়ে অনেক সমস্যা এবং তার প্রতিকার কিভাবে পাওয়া যেত সেই সম্পর্কে কিছু আলোকপাত করেছেন। আমি আজকে তাজিম ভাইকে সে বিষয়ে কিছু আপডেট দেওয়ার জন্য প্রথমে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ নুরুল আমিন ভাই। কাতারে এখন মূলত সবচেয়ে বড় যে সমস্যাটা একটা বছর ধরে আমরা ভুগছিলাম সেটা হচ্ছে যে আপনার করোনা সংকট এবং ভ্যাকসিনেশন। তো কাতার গভর্নমেন্ট প্রথম ব্যাচে ফাইজারের করোনা ভ্যাকসিন দেওয়া শুরু করেছে। এখন এজ গ্রুপ 50 থেকে উপরে প্রত্যেককে দেয়া হচ্ছে এবং এটা দুইভাবে এটা দেয়া যাচ্ছে। সেটা হচ্ছে যে কোনো মানুষ, সেটা কাতারি হোক নন কাতারি, এটা কোনো ব্যাপার না, তাকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। দ্বিতীয় হচ্ছে একটা সরাসরি হটলাইন আছে, সেটাতে আপনি যে ফোন করে রেজিস্ট্রেশন করতে পারেন। তৃতীয় হচ্ছে যতগুলো হেলথ সেন্টার আছে সারা কাতার জুড়ে, সেই হেলথ সেন্টারে আপনি যে রেজিস্ট্রেশন করলে আপনাকে ওরা হোয়াটসঅ্যাপ মেসেজ এবং SMS করে দেয় যে আপনার নাম্বার, নাম এই আইডি নাম্বার অত তারিখে অমুক হেলথ সেন্টারে আপনাকে যে প্রথম ডোজটা নিতে হবে। প্রথম ডোজটা নেওয়ার পরে দ্বিতীয় ডোজের ব্যাপারে আপনি যখন প্রথম ডোজটা আপনি নিয়ে নেবেন, নেওয়ার পরে ওরা অতি দ্রুত এটাকে সিস্টেমকে আপডেট করে দেবে এবং আপনার পরবর্তী যে ডোজটা 3 সপ্তাহ পরে দেওয়া হয় সেটার ডেট, সময় এবং হেলথ এটা কি সেন্টারের 3 সপ্তাহ পরে? সেকেন্ড ডোজ 3 সপ্তাহ পরে? হ্যাঁ, সেকেন্ডটা 3 সপ্তাহ পরে, 21 দিন পরে দিচ্ছে, 22 বা 23 দিন, কারো 24 দিন। কারণ যেভাবে আগে দিয়ে এসছে সেটাকে মেনটেন করতে হবে, সেই সিরিয়ালটা মেনটেন করে ওরা বলছে যে 24 দিনের ভিতরে দিতে হবে। তবে এখানে সবচেয়ে ভালো ব্যাপার যে দিকটা আমি দেখলাম, আমি এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাকে কোনো হেলথ সেন্টার যেতে হয়নি কোনো সময়, ফার্স্ট গেলাম এই ভ্যাকসিনেশনের জন্য। তো ওরা যাওয়ার পরে প্রাথমিকভাবে ব্লাড প্রেশার, তারপরে পালস, টেম্পারেচার এটা চেক করে। 2বার চেক করার পরে জিজ্ঞেস করে আপনাকে আপনার
হিস্ট্রিক্যাল কোনো পুরানো ক্রনিক ডিজিজ আছে কিনা সেটা জেনে নেয়, কোনো ব্যাপারে কোনো খাবার বা কোনো ওষুধে অ্যালার্জি আছে কিনা সেটা আপনার কাছে জিজ্ঞেস করবে। এবং আপনি যে ভাষারই হন অসুবিধা নেই, আপনি বাংলায় বললে বাঙালি আছে, হিন্দি বললে হিন্দি আছে, তামিল, মালায়ালাম, আরবিক, ইংলিশ সব ভাষা চলে। তো আপনাকে ব্যক্ত করতে হবে যে আমার এই সমস্যা ছিল বা কতদিন আগে, সেটা জানার পরে যদি তারা মনে করে যে এই অবস্থায় ফাইজারের টিকাটা দেয়া যাবে না তাদের পক্ষে, নার্সদের পক্ষে, তখন তারা ডাক্তারের কাছে যায়, যে পারমিশন নেয়, ডাক্তার এসে আরেকবার চেক করে তারপরে দেয়। তো এইটা দেওয়ার পরে আপনাকে ওরা বসিয়ে রাখবে ওখানে আধা ঘন্টা পরে আপনাকে আবার পালস, ব্লাড প্রেশার এবং টেম্পারেচার চেক করবে যে আপনি, আপনার ভিতরে এই আধা ঘন্টায় কোনো ইম্প্যাক্ট হয়েছে কিনা, কোনো রিয়াকশন হয়েছে কিনা, তারপরে ওরা আপনাকে রিলিজ করবে, আপনি যেতে পারবেন। এই যে এই প্রসেসটাই বোঝা যায় যে এরা কতটা আন্তরিক। এখন অনেকে সমস্যা হচ্ছে যে এখানে আমি মোটামুটি বিভিন্ন এলাকায় যাই, যে এদেরকে বলি যে আপনারা 50 বছর হয়ে গেছে, এখন ফ্রি দিচ্ছে ভালো ভ্যাকসিন এবং এই সিস্টেমে দেয়া হচ্ছে, কোনো এখানে কারোর পিছনে দৌড়তে হবে না, তারা দরজা খুলে রেখেছে, আপনারা যান, তো ভ্যাকসিনটা নেন এবং এই বিভ্রান্তিতে পড়বেন না। তো আলহামদুলিল্লাহ এটা বলার পরে এবং প্রচার করার পরে বেশ কিছু লোক রেজিস্ট্রি করেছে এবং তারা প্রথম ডোজের জন্য অলরেডি নোটিফিকেশন পেয়ে গেছে, কারো 7 দিন পরে, কারো 10 দিন পরে, কারো 12 দিন পরে। তো এই যে একটা জিনিস, এটা একটা বড় ওয়েলফেয়ার আমাদের, আমরা প্রবাসী হই বা যে দেশের নাগরিক হই, আমরা এখানে আসি, আমাদের জন্য সরকার, এখানকার সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যেভাবে কাজ করছে সেটাকে আমরা পজিটিভ ভাবে নিতে হবে আমাদেরকে। আর আপনারা এমনি সবাই জানেন যে সামাজিক মাধ্যমে হোক বা নিউজ মিডিয়াতে হোক, ফাইজারেরটাকে সবচেয়ে উপরে ধরা হয়েছে টেস্ট বেসিসে এবং সাকসেস রেটের উপরে। এরপরে আসছে মডার্না শুরু হবে আগামী সপ্তাহ থেকে, মডার্না শুরু হবে। এখানে দুইটা ভ্যাকসিন কাতারে মূলত দেওয়া হবে, সেটা হচ্ছে যে ফাইজারেরটা একটু কমপ্লিকেটেড যাদের ক্রনিক ডিজিজ আছে বা অ্যালার্জি আছে, কিন্তু মডার্নাটা এটা আরো উন্নত, যাদের অ্যালার্জি আছে তারাও নিতে পারবে, যাদের কোনো ক্রনিক ডিজিজ আছে তারাও নিতে পারবে। এখানে কি তাহলে মানে কে কোনটা নেবে সেক্ষেত্রে কি মানে যে অ্যাপ্লিকেন্ট তার পক্ষে কি চুজ করার কোনো অপশন আছে যে আমি কোন ভ্যাকসিনটা নিব, না এটা ডাক্তারের উপর ডিপেন্ড করে? এটা ডাক্তার, ওখানকার ডাক্তার যারা থাকেন তারাই বলেন যে এনার বয়স হিসেবে এই ভ্যাকসিনটা দিতে হবে, এবং যেহেতু আমার কোনো আলহামদুলিল্লাহ অ্যালার্জি নাই বা আমার কোনো ক্রনিক ডিজিজও নাই, তো আমাকে ওরা ফাইজারেরটা দিয়েছে। যাদের কোনো অ্যালার্জি আছে তাদেরকে ওই ইয়েটা দিচ্ছে, মডার্নাটা দিচ্ছে। ধন্যবাদ তাজিম ভাই, পার্টিকুলারলি একটা রিলেভেন্ট ইস্যু এই মুহূর্তে, সেই বিষয়ে একটু আলোকপাত করার জন্য, এবং আশা করি আমাদের বাঙালি কমিউনিটি বা বাংলাদেশের কমিউনিটি একটু সচেতন থাকবে এই বিষয়ে, এবং আশা করি সবাই উপকৃত হবেন এই ইনফরমেশন থেকে। আমি আবার আপনার কাছে আসবো আরো অন্যান্য প্রসঙ্গ নিয়ে। আমি এখন চলে যাচ্ছি ইউকে ইমিগ্রেশন বিষয়ে আমার আরেক অতিথি জয়নুল হক সাহেবের কাছে। জয়নুল হক সাহেবের কাছে আমার প্রথম প্রশ্ন, যে আপনি বেসিক্যালি সেটেলমেন্ট ভিসার ব্যাপারে বেসিক্যালি আপনি এক্সপার্টাইজ, তো আপনি আজকে কোন কোন এরিয়াতে বেসিক্যালি সেটেলমেন্ট ভিসার কোন এরিয়াতে আপনি ফোকাস করবেন, একটু যদি আইডিয়া দেন তাহলে দর্শকরা হয়তো সেই বিষয়ে আমাদের কাছে প্রশ্ন নিয়ে আসতে পারে। মানে এটা আমি বলতে চাচ্ছি কি, ওয়ার্ক পারমিট রুটের যে সেটেলমেন্ট, যারা নাকি ম্যারেজ ভিসায় সেটেলমেন্ট অথবা স্টুডেন্ট রুটের যে সেটেলমেন্ট, আপনি কোন রুটে আজকে ফোকাস করবেন? আমি যতটুকু জানি আপনি ম্যারেজ ভিসায় বেসিক্যালি ফোকাস করবেন, একটু বলবেন কি যে কারা ম্যারেজ ভিসায় সেটেলমেন্টের টাইটেল? আপনাকে শুনতে পাচ্ছি না জয়নুল ভাই, আপনার এখানে কি মিউট করা? আসসালামু আলাইকুম, সরি মিউট আছিল।
Assalamu alaikum viewers. আমি ভাই থ্যাংক ইউ। তো আজকে আমি মাতিবু সিলেটি ভাষা মাতলে তৈব আশাওরি সিলেটি মাতলে আচ্ছা। আজকে মাতবু আমি একটু আইডিয়া দিয়ে দিই প্রিয় দর্শক। বেসিক্যালি জয়নুল ভাই একটু ইংলিশ স্পিকিং স্পিকার, সো বেসিক্যালি ওনার বাংলা যেটা উনি ওনার আঞ্চলিক ভাষায় কথা বলেন, তো আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। উনি আমাদের কথা বুঝেন এবং উনি ইনশাআল্লাহ উনি বোঝাতে পারবেন। বাট ইন কেস যদি জয়নুল ভাই হ্যাভ এনি প্রবলেম, তো আপনি হয়তো সামটাইমস ইংলিশ টার্মস ইউজ করতে পারেন। তো বলুন জয়নুল ভাই। জি জি আপনি জি। তো আজকে আমি স্পাউস ম্যারিজ ভিসার মাতমু। তো ম্যারিজ ভিসা হইলো দুই ক্যাটাগরি। একটা হইলো ফর ওভারসিজ পারসন যেটা দেশ থেকে বিয়া করিয়া আনেন, ফর এক্সাম্পল স্পন্সর অদেশ as a husband or wife, and দেশ গিয়া in this example বাংলাদেশ গিয়া বিয়া করবা, ম্যারিজ করবা, আর তার স্পাউসরে আনতে অদেশ। তো একটা বিষয় আমি মাতমু কিতা কিতা লাগে। সেকেন্ড ক্যাটাগরি হইলো আবার ফর এক্সটেনশন দেওয়া লাগে। নর্মালি ভিসা 2.5 years দেয়। ফুল ভিসা স্পাউস ভিসা হলো 5 years, বাট 2.5 years বাজে ইউকে এক্সটেনশন একটা করা লাগে। তো এক্সটেনশনও কিতা করা লাগে, এক্সটেনশন বাদে আরো 2.5 years দিব। এরপরে আফটার 5 years ইন দ্য ইউকে সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করতা ফার্দার লিভ টু ইনডেফিনিট লিভ আমরা যেটা কই। তো এইটা আপনি ওইটা ওয়ান ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরি সেকেন্ড হইলো আরো একটা অপশন, এই দেশও কোনো সময় আপনি স্পাউস ভিসা কোনো দেশ ম্যারিজ করলে বিয়া করলে ওয়েডিং জোন হয়, তে ওটা আপনি সেম অ্যাপ্লিকেশন করতে পারবা। ইফ ইউর স্পাউস ইজ ইন দ্য ইউকে সেম প্রসেস অ্যাপ্লিকেশন আছে। ও দুই ক্যাটাগরি উপরে আমি স্পাউস ইনিশিয়াল ভিসা, extension of spouse visa which is marriage, and then indefinite leave. এর বাদে indefinite leave পরে বিভিন্ন কোয়েশ্চন হয়, ফর এক্সাম্পল ব্রিটিশ সিটিজেনশিপ, বিকজ indefinite leave পরে বোথ মানুষের চায় তারা ব্রিটিশ পাসপোর্ট বানাইতে, ব্রিটিশ সিটিজেনশিপ which is linked to settlement. তো ও ক্যাটাগরি আজকে আমি মত। ধন্যবাদ। তার মানে আপনি শুধু ব্রিটিশ একজন সিটিজেন যে ওভারসিজ, আমি শুধু বাংলাদেশে বলবো না, মানে ব্রিটিশ একজন সিটিজেন যখন ইউকের বাইরে তার ম্যারেজ সেরিমনি হয়, সেক্ষেত্রে যেমন অ্যাপ্লিকেশন করার ব্যাপারে আপনি অ্যাডভাইস করবেন, তেমনি ইউকেতে যদি কোনো মানে ওভারসিজ সিটিজেন যদি মানে ইউকেতে যদি কোনো ব্রিটিশ ন্যাশনালকে বিয়ে করে এবং তারাও কিভাবে এখানে সেটেল হতে পারবে, এই দুইটা বিষয়ে আপনি ফোকাস করবেন। জি, দুই ধরনের অ্যাপ্লিকেশন, একটা আউটসাইড ইউকে অ্যাপ্লিকেশন, একটা ইনসাইড ইউকে অ্যাপ্লিকেশন, প্লাস এক্সটেনশন অফ দা ভিসা। এক্সটেনশনের ব্যাপারটা আমরা তো থাকবে, এটা কিন্তু মানে উভয় ক্ষেত্রেই এক্সটেনশনের বিষয়টা থাকবে, কিন্তু ইনিশিয়াল অ্যাপ্লিকেশনটা হতে পারে আউটসাইড ইউকে অথবা ইনসাইড ইউকে, ডিপেন্ডস অন মানে প্লেস অফ দ্য ম্যারেজ সেরিমনি। এই হলো বিষয়টা। তো আমি আসবো আপনার কাছে প্রথম ইস্যু নিয়ে, যারা ওভারসিজ যারা বিয়ে করেন, যারা বিয়ে করবেন দেশের বাইরে, ইউকের বাইরে যারা বিয়ে করবেন, আমি তাদের বিষয় নিয়ে প্রথম আসবো। আমি চলে যাব আমার আরেক অতিথি জনাব কাজী তাজিম সাহেবের কাছে প্রশ্ন দিয়ে। আমরা লাস্ট প্রোগ্রামের পর আমাদের বাংলাদেশি কমিউনিটি বেসিক্যালি কোনো বিষয়ে কি আপনার কাছে এসেছে যে কোন কোন বিষয়ে তারা বেশি সমস্যা ফেস করে বলে আপনার কাছে তারা ইনফরমেশন দিয়েছে কিনা, বা সেক্ষেত্রে তারা কিভাবে করতে পারে? ধন্যবাদ। মূলত এখানে আইনগত ব্যাপারে কোনো সমস্যাই নাই। সমস্যা যেটা হচ্ছে আমাদের নিজেদের যে একটা শিক্ষা, একটা দেশে থাকতে হলে সেখানকার আইন কানুন নিয়ম যেগুলো মেনে চলা, সেই ব্যাপারে যে অনীহাটা, এই অনীহাটার ব্যাপারে যে অ্যাওয়ারনেস যেটাকে আমরা বলি, সেই অ্যাওয়ারনেসটা সেভাবে হচ্ছে না। যেমন সোশ্যাল ডিস্টেন্সিংটার ব্যাপারে এখনো কিন্তু কাতার সরকার অত্যন্ত সজাগ, এবং সারাদিনে যে কোনো মানে এটাকে কি বলে, আমরা যেরকম বলে যে বাংলাদেশে মোবাইল কোর্ট যেমন ভাবে বসে, এভাবে হঠাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তায় ব্লক করে এখানকার
স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য সংস্থা প্রত্যেক মানুষের মাস্ক, তাদের বডি টেম্পারেচার, তারপরে এখানে একটা সফটওয়্যার আছে সেটা এহতেরাজ বলে, এহতেরাজটাকে অন করা আছে কিনা এবং এহতেরাজে গ্রিন শো করছে কিনা, কারণ আপনাকে সবসময় এটাকে অন রাখতে হবে। এবং আপনি যদি কোনো করোনা প্রবণ এলাকায় যান তাহলে এই সফটওয়্যারটা অটোমেটিক্যালি আইডেন্টিফাই করে নেবে যে আপনি ওই করোনা আক্রান্ত এলাকায় গেছেন। তখন আপনার এই এহতেরাজের যে কালারটা গ্রিন থেকে হয় ইয়েলো হয়ে যাবে অথবা গ্রে হয়ে যাবে। ইয়েলোটা হচ্ছে যে আপনি কোয়ারেন্টিনে থাকতে হবে, ইয়েলো হলে কোয়ারেন্টিনে থাকতে হবে, এবং গ্রে হলে এদের সাথে যোগাযোগ করে বলতে হবে, চেক করতে হবে, এবং তার পরবর্তীতে এরা পদক্ষেপ নেবে। এই জায়গাটায় আমরা বাংলাদেশিরা বেশ অসচেতন, এবং এই অসচেতনার ব্যাপারে এমবেসিতেও অনেক বাংলায় লিফলেট দেখলাম আমি, আর আমি নিজে কিছু লিফলেট তৈরি করছিলাম। এক্সকিউজ মি। তো এই লিফলেট এগুলো বিতরণ করতে গেলে অবশ্য পারমিশন লাগে, এটা ট্রান্সলেশনে দেখতে হবে কি লেখা আছে। তো এটা আমি ওদেরকে বলছি যে আপনারা এটাকে বিতরণ না করে আপনারা নিজেরা অ্যাওয়ারনেস তৈরি করেন। তো কোনো কোনো জায়গায় কাজ হচ্ছে, কোনো কোনো জায়গায় কাজ হচ্ছে না। আমি যাই একটা দুইটা এলাকায় প্রতি সন্ধ্যায়, যে কয়জনকে পাই সে কয়জনকে আমি বলি যে আপনারা এটাকে ছড়ান। বেসিক্যালি আপনারা দেশের বাইরে আসছেন কাজ করার জন্য, অর্থ উপার্জন করার জন্য, পিছনে আপনাদের পরিবার আছে। আপনারা যদি এই আপনাদের অসাবধানতা এবং উদাসীনতার কারণে নিজে আক্রান্ত হবেন, আরেকজনকে আক্রান্ত করবেন, এইটা আমাদের করা ঠিক হবে না। কারণ আমরা প্রত্যেকেই, আমাদের প্রত্যেকের দায় দায়িত্ব আছে, সেই দায় দায়িত্ব হিসেবে আমাদেরকে সেটা মেনে নিতে হবে, চলতে হবে। আমি বলছি যে পরিবার, আপনারা চিন্তা করেন যে একটা পরিবারে একটা লোক আক্রান্ত হলে বাকি লোকগুলো কষ্ট পাবে, কারণ তারা তখন আর বেরোতে পারবে না। আপনারা এই জিনিসটাকে বেশি আগিয়ে রাখেন। এই ব্যাপারে সবচেয়ে বেশি সচেতনতা আনতে বড় ভূমিকা রাখতে পারে আমাদের এমবেসি। এমবেসিরা ছোট ছোট এলাকা জুড়ে এক এক দিনে প্রতি শুক্রবারে একটা করে ছোট পরিবেশে এদেরকে সরকারিভাবে তারা লিফলেট দিতে পারে যে তোমরা এইগুলো করো, এইগুলো করো না। কারণ মিনিস্ট্রি অফ হেলথের থেকে যে ডিক্লারেশনগুলো আসে, এগুলো আসে অ্যারাবিকে এবং ইংরেজিতে, সেটা ফেসবুকে আসে, টুইটারে আসে, ইনস্টাগ্রামে আসে, নিউজ পেপারে আসে, SMS-এও আসে। তো এইটাকে আমরা যেমন প্রচার করি, আমি যেমন প্রচার করি, তো আমার প্রচারে যে কয়জন দেখছে উপকৃত হচ্ছে ভালো, যারা মানছে ভালো, এবং আমি সবসময় চেষ্টা করি বাংলাটা লিখে দেওয়ার জন্য। তো এতে হয়তো আমাদের মোট দক্ষ জনশক্তির 10% এডুকেটেড হচ্ছে, এবং এই 10% যদি আরো 10%কে করে, এটা মাল্টিপ্লাই হলে 1 মাসের ভিতরে আমরা পুরোপুরি সচেতন হয়ে যেতে পারি। কারণ এখন 400 থেকে শুরু করে 500-র ভিতরে ডেইলি শনাক্ত করা হচ্ছে, যদিও এটা খুব দুর্বল হয়ে গেছে, আগের মতো না, যেটা আমরা গত মার্চে থেকে শুরু করে অক্টোবর, অগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত যে ধারাটা ছিল এবং শক্তিশালী ছিল, এত শক্তিশালী না। তবে সাধারণত গলা ব্যথা, মাথা ব্যথা, জ্বর থাকে এবং খাবারের অনাগ্রহ থাকে, কোনো খাবার খেতে চায় না কেউ, স্বাদ পায় না আর কি। এই 4টা সিমটমই হচ্ছে যে মূল। তো এই জিনিসগুলোকে মানুষকে বোঝাতে হবে। যেমন আমাদের অফিসে একজন আসছিল গতকালকে, তার 3টা সিমটম ছিল। আমরা বলছি যে তুমি এসো না, তুমি হেলথ সেন্টারে যাও, চলে যাও, বাসায় চলে যাও। আজকে সে হেলথ সেন্টারে গেছে, চেক করেছে এবং বিকাল নাগাদ তাকে রিলিজ করে দিয়েছে, না তোমার এটা নর্মাল কোল্ড, ফ্লুও না, তোমাকে 2 দিন থাকতে হবে বাসায়, এটা বলে দিয়েছে। তো এই যে জিনিসগুলো কিন্তু এটা সরকারিভাবে আমাদেরকে দেয়া হচ্ছে, এবং প্রায় ব্যক্তিগত প্রতিষ্ঠানেও এই ব্যাপারে করা উচিত এবং করা হচ্ছে। আমাদের প্রতিষ্ঠানে তো আমরা পুরোপুরি, আমাদের ম্যানেজমেন্ট অত্যন্ত ভালো, আমাদের ম্যানেজমেন্টের তরফ থেকে একদম
কঠোর সিদ্ধান্ত দেয়া আছে যে তোমরা কম্পাউন্ড থেকে বের হতে পারবে না যদি কোনো ইমার্জেন্সি না থাকে। তারপরে একসাথে বসা যাবে না, এবং সমস্ত কম্পাউন্ডে ক্যামেরা লাগানো আছে যাতে আমরা দেখতে পারি যে ওরা এক জায়গায় বসে আড্ডা মারছে না বা খাওয়া দাওয়া করতেছে না। এক একজনকে খুব ভালো অ্যাকোমোডেশন, বড় 4x4 রুমে 2 জন থাকতে, যেটা সরকারি আইন এখানকার মিনিস্ট্রি অফ হেলথের। 4x4 রুম হলে 2 জনের বেশি থাকতে পারবে না। আমরা সেটাও মেনটেন করে চলছি, এবং যারা বাইরে যাচ্ছে তাদেরকে বাইরের থেকে আসলে তাদেরকে 7 দিন কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। যদিও তাদেরটা গ্রিন থাকবে, তারপরেও তাদেরকে 7 দিন সাবধানতার জন্য তারা ওই ঘরে বসে থাকবে, খাবে, ঘরে খাবার দেয়া হচ্ছে, এবং তাদেরকে রান্না করতে হয় না। সবচেয়ে বড় কথা যে আমাদের যে কর্মচারীরা আছে, কর্মীরা আছে, দক্ষ অদক্ষ, তাদেরকে 50 জনের থেকে 70 জনের রান্না করা হয়, সেখানে শেফ নিয়োগ করা আছে। এটা আমি ওয়েলনেসের ব্যাপারে বলছি যে এই যে হুড়োহুড়ি করে এক জায়গায় রান্না করলে এই ভাইরাসটা ছড়াতে পারে, এই জন্য কোম্পানির তরফ থেকে 2 জন শেফ নিয়োগ করা হয়েছে, এবং সেই শেফরাই রান্না করে এবং প্রত্যেকের খাবার ঘরে ঘরে পৌঁছে দেয়, যাতে সেখানে লাইন করা না লাগে। অত্যন্ত সুষ্ঠুভাবে করা হচ্ছে। তাও যেহেতু কোম্পানির মালিক হচ্ছে শিক্ষিত মানুষ এবং জ্ঞানী মানুষ, সে এই জিনিসগুলোকে বেশি গুরুত্ব দিয়ে করছে এবং তার আন্তরিকতার অভাব নেই এখানে। তো এটা যদি প্রতিটা প্রতিষ্ঠান থেকে বাঙালি মালিকদের প্রতিষ্ঠান বা ইন্ডিয়ান মালিক, পাকিস্তান, যে কোনো দেশের প্রতিষ্ঠানের মালিকরা যদি এভাবে প্রোঅ্যাক্টিভলি করে, তাহলে কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা খুবই সম্ভব, এবং এটা আমরা করে যাচ্ছি। শুধু যে সমস্যাটা বারবার আমরাই বলি, আপনিও বলেন, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস এবং সেটাকে মেনে চলা। এই অ্যাওয়ারনেস। ধন্যবাদ তাজিম ভাই, আমি আবার আসবো আপনার কাছে। একটি ইনফরমেশন আমি আপনাকে দিয়ে একটি কোশ্চেন রেখে যাব, যেটা পরবর্তীতে আপনি আলোচনা করবেন। সেটা হলো যে গত পর্বে আমি জানি না আপনি দেখেছেন কিনা, কারণ আপনি মিস করেছিলেন। তো সামহাউ যে অতিথি ছিলেন আমার সাথে, উনি মিডল ইস্টে, কাতার সহ উনি মিডল ইস্টে বেশ অনেকদিন ছিলেন লিগ্যাল অফিসার হিসাবে মিডল ইস্টে। তো সে কারণে আমি আপনার অ্যাবসেন্সে কিছু সমস্যা বা কিছু প্রতিকার তার এক্সপিরিয়েন্স থেকে কিছু জিনিস শেয়ার করেছিলেন। আমি বলেছিলাম ঠিক আছে, যদি কিছুটা অতীত অভিজ্ঞতা থেকে, এখন উনি ইউএসএ তে সেটেল, তো বাট উনি বেশ অনেক বছর ছিলেন। তো তার অভিজ্ঞতা থেকে তিনি কিছু অসুবিধা যারা আমাদের বাংলাদেশি কমিউনিটি যারা ফেস করেন তো বলেছিলেন। তো আপনি আপনার একটা কথা থেকে আমার মনে হয় যে যে অসুবিধাটা উনি আলোচনা করেছিলেন, আমার যে সমস্যা, আমার মনে হয় সেটা একটা লিঙ্ক, সেটা হলো যে অ্যাওয়ারনেসটা। তো অ্যাওয়ারনেসটা সম্ভবত এই কারণে হতে পারেন, কারণ সেই অতিথি বলেছিলেন যে আমাদের বাংলাদেশি কর্মচারী বা শ্রমিক বেসিক্যালি যারা আসেন ম্যাক্সিমামই তো আরবি ল্যাঙ্গুয়েজটা আসলে শিখে আসেন না আর কি। তো এটাই কি একটা বড় ফ্যাক্টর যে আমাদের বাংলাদেশি কমিউনিটি অ্যাওয়ারনেস কিনে, এবং বা আসলে এই বাধাটা কিভাবে অতিক্রম করা যায়? আমি এই প্রশ্নটা নিয়ে আপনার কাছে পরবর্তীতে আসবো। আমি চলে যাব এখন আমার আরেক অতিথির কাছে, যিনি ইউকে ইমিগ্রেশন নিয়ে আলোচনা করছেন। এবং তাজিম ভাই, আরেকটি কথা বলে রাখি, সেটা হলো যে আজকে হয়তো ইউকে ইমিগ্রেশন নিয়ে একটু বেশি আলোচনা হবে, হয়তো আপনার সময়টা হয়তো একটু অল্প সময় আলোচনা করব, ঠিক আছে? তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমি চলে যাচ্ছি আমার আরেক অতিথির কাছে। তো জয়নুল ভাই, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যেটা আপনি বলছেন যে আজকে আপনি আলোচনা করবেন যে ম্যারেজ ভিসা, যেটা আর হলো যে ম্যারেজ ভিসা বোথ আউটসাইড ইউকে এন্ড বোথ ইনসাইড ইউকে, দুটা কি একই ক্যাটাগরির অ্যাপ্লিকেশন নাকি দুইটা ডিফারেন্ট ক্যাটাগরি অ্যাপ্লিকেশন? এবং যদি ডিফারেন্ট হয় তাহলে কোন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনটা রিকোয়ারমেন্টটা কি, যদি একটু বলেন। Thank you, Amin bhai. Actually, category same category, but overseas হইলে একটু evidence সামান্য বনান লাগে। For example, আপনার যদি example বাংলাদেশে কেউ গিয়া ম্যারেজ করে, তার sponsor তো either British citizen or someone indefinite leave to remain, ও দুটো ক্যাটাগরি লাগে।
for example যখন তাই ম্যারেজ করছম for 1 বছর আগে ম্যারেজ করার পরে 3 মাস থাকছন দেশ আইছন আবার পরে অবভিয়াসলি 1 year 2 months হয়ে গেছে ডিউরেশন হয়ে গেছে একটা লাগে এভিডেন্স এক্সট্রা এভিডেন্স লাগবে ফর এক্সাম্পল কমিউনিকেশন মানে আপনার ম্যারেজ গুলো স্টিল সাবসিস্টিং আমরা কই এবার ঠিকই আছে and any other financial support the financial support normally আমরাও দেশে কেউ থাকলে ফ্যামিলি থাকলে নমনি মানি রিসিভ মানি অর্ডার দেয় তো ও দুইটা জিনিস এক্সট্রা লাগবে এদের সাথে থাকলে অবভিয়াসলি আপনি যে আপনার স্পাউসের লাগে আসছেন তো কমিউনিকেশনটা লাগবে না এখানে ইউ লিভিং উইথ দেম মানি ট্রান্সফার লাগবে না এখানে আপনি তো অটোমেটিক তার লগে থাকা কোনো জন্য নাই আদারওয়াইজ সব জিনিস সেম সমান লাগে documents evidence little slight difference is accommodation and either show application দেখা হবে accommodation তো emphasis থাকে না because you are both in the UK but overseas তাহলে আপনার spouse sponsor accommodation মানে for example hygiene inspection report একটা লাগে to check that accommodation is fit for human habitation কোনো depth নাই room আছে ওটা লাগে মানে paperwork documents সমান এন্ট্রি ক্লিয়ারেন্সের ক্ষেত্রে এটা এন্ট্রি ক্লিয়ারেন্সের ক্ষেত্রে এন্ট্রি ক্লিয়ারেন্স তার মানে আমি একটু দর্শকদেরকে একটু ক্লিয়ার করে দেই যে প্রিয় দর্শক এখানে দুভাবে ম্যারেজ সেরিমনি হতে পারে একটা আউটসাইড ইউকে একটা ইনসাইড ইউকে তো সেক্ষেত্রে যে রিকোয়ারমেন্টটা সেই রিকোয়ারমেন্টটা বিষয়টা আসলে একটু ডিফার করে যে কে কিভাবে মানে মানে কোন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি কি রিকোয়ারমেন্ট সেক্ষেত্রে একটু ডিফার করে সেটি জয়নুল ভাই বলছিলেন তো বেসিক্যালি যখন আপনারা আউটসাইড থেকে অ্যাপ্লিকেশন করবেন সেটা হলো ফর এন্ট্রি ক্লিয়ারেন্সের জন্য আর যেটা ইনসাইড ইউকে হবে সেটা হলো জাস্ট সুইচ এটা তার যে কারেন্ট যে স্ট্যাটাস থাকবে তো ভিজিটর ভিসা না সেটা হতো সে অন্য কোনো ভিসায় থাকতে পারে সেই ক্ষেত্রে সে মেরিট ভিসায় সুইচ করবে এই তো দুইটা অ্যাপ্লিকেশন ডিফারেন্স বা রিকোয়ারমেন্ট অলমোস্ট কম আর বেশি তো আমি জয়নুল ভাইকে বলবো যে এন্ট্রি ক্লিয়ারেন্সটা আপনি ফলো করে এখানে কি কি রিকোয়ারমেন্ট লাগবে যদি একটু স্পেসিফাই করেন দর্শকদের Okay, thank you. So for entry clearance, আপনার documents হিসাবে obviously if is spouse that the marriage certificate লাগবে to show that আপনি genuine marriage হইছেন also marriage একটা দুজন মিট করা লাগবে so একটা আছে না বলে sponsor the spouse ফোনে আমরা তো কোনো ফোনে আসতে যায় so that's not এটা accept হইবে না you both party meet হওয়া লাগে so marriage ceremony must have taken place বুঝছেন so wedding marriage certificate wedding photos evidence that the wedding has taken place wedding photo মাঝে কয়টা আছে category of course both husband and wife for photo লাগবে also group photo লাগবে for example বইরাতে আমরা কই because obviously it's more genuine to see lots of people in the ceremony so group photos and individual photos of both spouse and both of the partners together other thing is language lagbe A1 language certificate spouse does sponsor whether the wife or the husband they'll have to show employment at the income threshold for just one person 18,600 pound earnings kora lagbe in a year it's important that's the income threshold farina the other option আছে for example after particular benefits fine public funds for this after disabled or the sponsor then it's exempted for example amra carers allowance disability benefit PIP আর বিভিন্ন benefit আছে এগুলো ফাইলে আপনার income threshold employment দেখাইন লাগবে না বুঝছেন এগুলো দ্বারা কথা সেক্ষেত্রে proof of disability alone দেখাইতে হবে proof of disability PIP or carers allowance হইলে আপনার 80,600 দেওয়া লাগবে না বাট একটা মাঝে আরো একটা ইম্পর্টেন্স আছে আপনি adequate maintenance for example আপনি although income threshold না বলে কত আপনি weekly না monthly লাগবে but at least the amount আপনি find জন্য benefit of public funds whether PIP with university credit or income support enough wala ba দুইজন মানুষে খাইতে পারবে weekly so although there is not a limit or how much it has to be তারা জেলা adequate maintenance এবলা হইলো about 120 pounds weekly পাইলে net enough তারা extra পাবো 2 person খাইয়া তারা বাঁচতে পারবো
সো একটু হলো আপনি এমপ্লয়মেন্ট দেখাইতে পারেন না, আপনি পাবলিক ফান্ড পাইন, ডিসেবিলিটি বেনিফিট। এরপরে আপনার অ্যাকোমোডেশন দেখাইন লাগবো, আপনার যারা আনতা গড় আছে আর দ্য প্রাইভেট রেন্টি দ্য কাউন্সিল, আপনি টেনিস সেগমেন্ট দেখা লাগবো, রেন্টাল এগ্রিমেন্ট, হাউজিং ইন্সপেকশন একটা আনবা, ইন্ডিপেন্ডেন্ট ইন্সপেক্টর ইয়া দেখবো গড় কোনো ড্যাম্প নাই, কোনো ডিস্ট্রিপেয়ার নাই, একজন মানিয়া ইয়া থাকতে পারবা, তার হেলথ কোনো এফেক্ট হইতো না, ফিট ফর হিউম্যান হ্যাবিটেশন আমরা কই রিপোর্ট লাগবো। আর আগে যে লাগা হয়েছিলাম কমিউনিকেশন, আপনার যে ম্যারেজ সামটাইমস আছে, আপনার ম্যারেজ হতেন 2 years ago, আপনি দেশে গেছেন না, আপনি আপনার একজন ই ম্যারেজ স্টিল সাবসিস্টেনি, আপনার ম্যারেজটা ঠিকই আসেনি, কারণ আপনার দুই দেশে একজন আপনার পার্টনার, একজন ওভারসি আপনি অন্য, তো এটা এভিডেন্স আছে কমিউনিকেশন নিশ্চয় আপনার যে ম্যারেজটা জেনুইন কমিউনিকেশন করবা, হোয়াটসঅ্যাপ মেসেজেস ও আপনার বিভিন্ন ইমো আছে ওটা প্রিন্টার দিবা। আর অলসো সাপোর্টিং ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনার জন্য দিরা, জাস্ট ও দুটা দেখাবে আপনি স্টিল ইন ম্যারেজ কমিউনিকেশন আছে। সামটাইমস কেউ লং ম্যারেজ হইলে গিয়া দেশ ভিজিট করে গিয়া দেখাবে আপনি ভিজিট করছেন লাস্ট ইয়ার 1 or 2 years করছেন, এটা এভিডেন্স। অফকোর্স আপনার পাসপোর্ট, স্পন্সর পাসপোর্ট দেখান লাগবো টু শো দ্যাট ডেট অফ ম্যারেজ আপনার দেশে আসলা, to show evidence, additional evidence that the time of marriage after desh asla, so marriage had taken place. Well, these are the main things. Obviously, with divorce sometimes you have to show a divorce certificate to marry again. So that's the important thing. If it's second marriage, then you have to show your divorce as evidence that you're free to marry another person. So these are basically 4 documents required for people entry clearance for spouse coming from overseas. ধন্যবাদ জয়নুল ভাই, আপনার যে ডিসকাশন যে রিকোয়ারমেন্ট থেকে, তাতে আমি 2টা পয়েন্ট একটু আলোচনা করতে চাই দর্শকদের উদ্দেশ্যে একটু ক্লিয়ার করার জন্য। সেটা হলো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, এক্ষেত্রে অনেকে একটা ভুল করে, সেটা হলো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ফুলফিল করার ক্ষেত্রে যে কোনো একটা ফার্মে গিয়ে একটা কোর্স করে চলে আসে, কিন্তু অ্যাকচুয়ালি ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা অ্যাকচুয়ালি কোথা থেকে করতে হবে এবং তার মিনিমাম লেভেলটা কত, যদি একটু দর্শকদের উদ্দেশ্যে যদি একটু ক্লিয়ার করে দেন। কারণ এই বিষয়টাতে অনেকেই ভুল করে, দেখা গেল যে কোনো একটা লোকাল একটা কোচিং সেন্টার থেকে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট নিয়ে আসলে কি সেটা রাইট, অর they have to go to somewhere else, a particular center or something like that? Yeah. The approved যেটা আছে এটা ব্রিটিশ কাউন্সিলে করে, that's the approved one. ব্রিটিশ কাউন্সিলে A1 ল্যাঙ্গুয়েজ করে। আর এটা আসলে quite basic ল্যাঙ্গুয়েজ গুলা, স্পিকিং, লিসেনিং এন্ড লার্নিং। ফর এক্সাম্পল তারা যে কাইবো what's the weather like today, আপনি আনসার ওয়েদার কিটা what did you have for breakfast, কিটা ব্রেকফাস্ট খাইছো। তো it's basic, it's just a very basic language, just 1-2 word questions এটা। তো normally 99% মানুষ পাস করে, একটা কোনো সমস্যা নাই, বাট ব্রিটিশ কাউন্সিল ইজ দ্য অ্যাপ্রুভড ওয়ান টু ডু A1 ল্যাঙ্গুয়েজ টেস্ট। আর কোনো খানা করলে আপনার অ্যাকসেপ্ট করিত নাই। এখানে আরেকটি ইনফরমেশন আমি অ্যাড করতে চাই, এটা নর্মাল একটা যদি হয় এটা IELTS, এটা কি শুধু নর্মাল IELTS অথবা IELTS উইথ স্কিলস এরকম একটা ওয়ার্ড আছে, যেটা বলতে হবে যে আমি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করব, আমি ইংলিশ করতে চাই। তো সেক্ষেত্রে IELTS এর সাথে একটা ওয়ার্ড অ্যাড থাকবে, সেটা হলো IELTS উইথ স্কিলস, লাইফ স্কিলস, এরকম একটা লাইফ স্কিলস একটা ওয়ার্ড অ্যাড থাকবে, শুধু নর্মাল IELTS না, এটা ডিফারেন্ট একটু IELTS, ডিফারেন্ট ক্যাটাগরি। আর অ্যাকোমোডেশনের ক্ষেত্রে একটা কোশ্চেন, সেক্ষেত্রে হলো যেমন আপনার রেন্টাল এগ্রিমেন্ট, তো এটা তো যদি কেউ রেন্টিং এ থাকে সেক্ষেত্রে আপনি রেন্টাল এগ্রিমেন্ট দিবেন, কিন্তু কেউ যদি ফ্রি হোল্ড হাউস ওনার হয় সেক্ষেত্রে কি সে রেন্টাল এগ্রিমেন্ট তো না, তার অল্টারনেটিভ প্রুফ হিসাবে সে কি দিবে? ফ্রি হোল্ড হইলে আপনার এটা দুইটা হইলো, নিজস্ব ফ্রি হোল্ড হইলে অবভিয়াসলি ল্যান্ড রেজিস্ট্রি দিবা, বিকজ আপনার মনে হইতে পারে ল্যান্ড রেজিস্ট্রি দিলে এনাফ। আর আপনার যদি আত্মীয় হইন, ফর এক্সাম্পল রিলেটিভ তাদের বাসা থাকা আর তাদের ফ্রি হোল্ড থাকে, স্টিল ল্যান্ড রেজিস্ট্রি দেওয়া লাগবে। প্লাস অলসো আপনি যদি রেন্ট দেন নাই, if it's free accommodation, then তাদের প্রুফ দেওয়া লাগবে that they can they are paying the mortgage, up to date mortgage, because one question আছে বলে আপনার যেটুকু
accommodation আপনার relation addition free can really afford করতে পারানি if they so evidence is then they are up to date on the mortgage payments, because if they are not up to date on mortgage payment, the question raises that how can they give you free accommodation? So this is very have to be very careful, if you are living with relatives and you're not paying rent, then there's additional thing you have to show to say that the reason you're not paying rent is that, because they're relatives, they're related to you, but of course the relative has to show that it's land registry because they own it, and that they are paying the mortgage on time, and therefore they are able to give the free accommodation. So best is to do rental agreement is best way, even if relatives there. If you have rental agreement, then that's fine. But any rental agreement behind lagbo, apna then pay hoda. Evidence of rental payments. Best one is direct debit to account. Yes, cash amra day. Tile additional evidence abo apne at the rent book to show cash payment or cash payment slips. But either way, evidence behind lagbo. But with the problem with rental payment, if it's cash, is obviously, for example, apna jodi monthly in termless £600 rent then one room. Apni chara ko naho lagto na, one double room is enough. Te apni ni cash koron te, for example, normally manche first day of the month, second day of the first week month, or middle of the day. That date, apni je date or rent day regular, I cash ikta apna bank take withdraw kora lagbo. Otherwise, tara apni jo rent dira, there's nothing coming out of the account. Where is evidence you paying rent? Question is that. So that's why apne very careful all about rental payments, because accommodation is very important in entry clearance and employment, or and employment and marriage. Marriage certificate, employment, accommodation. Those are three important things for entry clearance. The rest comes with it. থ্যাংক ইউ জয়নুল ভাই। আমার নেক্সট একটা কোশ্চেন, সেটা হলো যে যারা ব্রিটিশ ন্যাশনাল ইউকে আউটসাইডে গিয়ে বা ওভারসিজে গিয়ে বিয়ে করলো, সেক্ষেত্রে তো কাকে বিয়ে করলো সেজন্য কোনো সমস্যা নেই। হি অর শি ক্যান মেরি the British national and can apply for entry clearance. But if someone is in the UK and want to marry a British national, so in this case, can anyone marry to a British national, or what status she or he has to be? You understand my question? That basically, if he comes with a visitor visa, can he or she marry a British national? So can you explain this situation? Who can marry a British national in the UK? Yeah, in the UK there is no restriction on who can marry a British national, as long as the other person who is, I think it's wants to marry a British national, as long as they are legal. Well, even to be honest, even if as long as they're in the UK, there's no restriction on who they can marry. Okay, there's no restriction. Okay. All right. So basically, a visitor can also marry a British national. Yes, a British can marry. It's a transfer visa. Mm-hmm. All right. That means just in that case. So what is the difference between requirement when applying for? Only difference is that is the person, say a student, or say a visitor came here, and they, the intent was to visit, and they found someone they liked here, a British national, and they want to marry them. Okay, so they can get married. Obviously, one of the things they need permission of the Home Office. It will be difficult, although they are, they can get married. In practice, it will be difficult, but they still have a valid visa, so they can get permission. But the normal route is Home Office say. If someone's come here, they should go back to Bangladesh. Yeah, they can get married here if they can get married here. Yeah, register if possible. But when they make the application, it is best to go to Bangladesh and make the application. That's the normal process. Which one? To afne ideshe biya korte parba, apne din permission ante paron. But to get entry clearance, afne apnar the spouse go back to the country of origin, which is easier, like everyone doing. There are exceptions, for example, in our example, the visitor who may be disabled. Okay,
and they came here, and they said, well, and it make it difficult. It will be difficult for them to go to Bangladesh go back to Bangladesh, and you can say, okay, it's easier for them to make a application from here. The Home Office will not say no, but sometimes they'll say why they couldn't go back. So it's much easier if it's a genuine marriage. Get married in UK, no problem, ceremony, marriage certificate, but go back and get your spouse, the British citizen, make the application, so the documents are become the same journey. For any reason they can't, it's normally that happens in a case where your British citizen is the disabled person, they get special needs, and the visitor is normal, and the applicant says, well, my spouse is British citizen, they got disability, and it's better for me stay with them, to look after them. That look after kora lagi amar zorur. If I go Bangladesh, then the process will take 3-6 months, and it won't help their health. So that's why those are criteria you can apply in the UK, but base normal criteria is to apply from overseas, even if you get married in the UK. So in this case, do they need any medical certificate or medical support to apply, just for like to show that I can't go back home because he needs or she needs me now. So Yes, in that case, any medical, they need any medical certificate or medical support? Yes, of course. I mean, normally the person would have some, either getting disability benefits or PIP or some kind of benefit from the government if they are disabled. Yeah, PIP, disability benefit. If they do not eligible benefits, sure, a medical report from the GP saying they have particular disability, and it will be a support letter from GP saying if their spouse is stayed with them, will help them, improve their health, or help them, better their life. So yes, you have to back it up with evidence. And is there any other route by which an applicant can marry here and then apply inside the UK without going back home? Yes, I mean, most of the routes does have the provision for you to marry in the UK and apply in the UK, but the best chance is do it from marry in the UK and go back and apply from overseas. That's the best. That's the normal route. The exceptions are if you think that because there's a need for you to be in the UK with your spouse. For example, disability, one of the good needs. That's why they'll say, okay, we accept your reason for not applying, not going back and apply in country. Otherwise, they'll say, why did you not go back and apply? That's the normal route. থ্যাংক ইউ জয়নুল ভাই, আমি আবার আসবো আপনার কাছে। আমি এখন চলে যাব আমাদের অতিথি যিনি কাতার থেকে আমার সাথে জয়েন করেছেন, তাজিম ভাইয়ের কাছে। আমার যে প্রশ্ন যেটা আমি রেখেছিলাম যে অ্যাওয়ারনেস, এই জিনিসটা কি অ্যাকচুয়ালি আমাদের থেকে দেশ থেকে যারা আসেন সেক্ষেত্রে কি যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, এটাই কি মেইন ইস্যু? আর যদি এটা হয় সেক্ষেত্রে এটা ওভারকাম করার কি পরামর্শ আপনি দিবেন? ধন্যবাদ নূরুল্লাহ ভাই। এটা আসলে বেসিক্যালি আমার ধারণা খুব সম্ভবত ব্যাক ইন 80s, বিফোর 90s অ্যাকচুয়ালি অ্যারাবিকটা অলমোস্ট কম্পালসারি ছিল সার্টেন সেক্টর। যেমন সেটা আপনি সৌদি বলেন, লেবানন বলেন, সিরিয়া থেকে শুরু করে জিসিসির যতগুলো কান্ট্রি আছে, আপনি যদি খুব রিমোট এরিয়াতে আপনার জব লোকেশন হয়, তো রিমোট লোকেশনে সাধারণত আরবিটাকেই প্রাধান্য দেওয়া হয়, এবং যার দেশে তার নিজের ভাষায় কথা বললে এটাই স্বাভাবিক। এবং একটা ফ্যামিলি বা একটা অর্গানাইজেশনের সবাই হাইলি এডুকেটেড না বা মাল্টিলিঙ্গুয়াল না, তো সেক্ষেত্রে সেই সময় এই সমস্যাটা কিছুটা ছিল। তবে এটা কিন্তু বড় ডিসকোয়ালিফিকেশন না বাঙালিদের জন্য যে তারা আরবি জানে না। মূল কাজ হচ্ছে যে একটা মানুষ কাজ জানতে হবে, তাকে যে কাজ নিয়ে আসছে, যে প্রফেশন নিয়ে, সেই কাজটা জানতে হবে। এবং সাধারণত শুরু হয় একটা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে।
যে একটা স্কিল লেবার আসছে, সে কিছুই জানে না, তাকে একটা মেশিন ইরেকশন করতে হবে বা একটা পাইপের জয়েন্ট খুলতে হবে, সেই কাজটা বাংলাদেশে করে আসছে। তো তাকে শুধু ওই জায়গাটা নিয়ে বুঝিয়ে দিতে হবে এখান থেকে পানি লিক হচ্ছে, সে তো দেখবেই পানি লিক হচ্ছে, সে তখন তার টুলস নিয়ে ওটাকে খুলবে, খুলে রিপেয়ার করবে, ফিক্স করবে। এখন আসি ভাষার ব্যাপারে। বিগত 3 দশক ধরে, না 90 থেকে শুরু করে 2000, আমরা, হ্যাঁ 3 দশক তো হয়ে গেছে, এই 3 দশকে আহ, 3টা দেশ, 4টা দেশের কথা আমি আপনাকে সরাসরি বলতে পারি যে যেখানে বাংলা ছাড়াও হিন্দি চলে। সেটা হচ্ছে সৌদি আরবের মূল বড় শহরগুলো, মক্কা মদিনা স্পেশালি, যেখানে ভিজিটররা যায়, জেদ্দাতে, রিয়াদে, দাম্মামে, বাহরাইনে। পুরো বাহরাইনে আপনার অলমোস্ট 90% বাহরাইনি, তারা উর্দু হিন্দি পারে। সংযুক্ত আরব আমিরাতে 7টা দেশ, 7টা দেশে 60 to 70% তারা উর্দু, ইংরেজির সাথে আরবির সাথে উর্দু হিন্দি যেটাই বলেন, একটু ডিফারেন্স আছে উর্দু আর হিন্দির ভিতরে, প্লাস বাংলা, এটা চলে। ওমানে চলে, কাতারেও চলে। আর সবচেয়ে বড় কথা, আমি কিন্তু একটা জিনিস আপনাকে বলি, সেটা হচ্ছে যে যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি অনেকগুলো কোম্পানিতে এবং অনেকগুলো আরবি দেশে থাকার সৌভাগ্য হয়েছে। একটা শিক্ষিত মানুষ বলে আমরা যাকে বলি, আমরা সার্টিফাইড মাস্টার ডিগ্রি করা, পিএইচডি হোল্ডার, এরা যে এই সমস্ত হোয়াইট কলারের জব যারা করে, তারা কিন্তু যে সমস্ত জায়গায় কাজ করেন, সেখানে কিন্তু ইংরেজিটাই মূল মাধ্যম। সেটা লোকালরাও বলে এবং যারা বহিরাগত কর্মী আমাদের মতন, এখানে ইংরেজিটা তো বাধ্যতামূলক, সবাই বলে, এটা কমন ল্যাঙ্গুয়েজ। যারা ভাষাটা জানে না, বাংলাদেশ থেকে আসুক বা ভারত থেকে আসুক, নেপাল থেকে আসুক, যারা নিজের ভাষাটা ছাড়া ইংরেজির উপরও কোনো দক্ষতা নাই, তারা কিন্তু সবচাইতে আগে আরবিটা শিখে। এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি 1 বছর লাগে আরবি শিখতে, তো ওই শ্রমিকটা যখন কাজ শুরু করবে কোনো আরবির সাথে, তখন তার চয়েস নাই, কিন্তু তাকে আরবি শিখতেই হবে। এবং এই যে চয়েসটা, আপনি জিনিসটা যা আপনাকে বলি, একটা সিম্পল একটা জিনিস বলি, যে আমাদের দেশে ট্রাফিক লাইটকে সিগন্যাল বলা হয়। এই সিগন্যালটা কিন্তু ইংরেজিতে যে জানে সেও বলে, যে লেখাপড়া করেনি সেও সিগন্যালই বলে, ইশারা কিন্তু বলে না, সে কিন্তু সিগন্যালই বলে। তো যখন সে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আসছে, তখন এখানে ইশারা বলে না, ইশারা তো জানে, যখনই একবার শুনবে জানে এটা এটা ইশারা, ওটা শিখে গেল। এটা হচ্ছে বাচ্চারা যেমন প্রথম কোনো জিনিস শেখে, যেমন কথা বলতে শেখে, জিজ্ঞেস করে বাবা আমাকে এটা কি, ওটা কি, চাঁদকে দেখলে চাঁদ, ওটা কি কিন্তু বারবার বলতে হয় না। চাঁদ যখন একবারও জেনে গেল, ওর মাথায় কিন্তু ওটা একটা মেমোরির কোষে ঢুকে গেল, এই যে গোল যেটা রাত্রে ওঠে, এটা চাঁদ আলো দেয়, সূর্য সূর্যের মতন। আমাদের মতন পড়াশোনা করা লোকজনের হয় কি সমস্যা, কি আমরা ওই ইংরেজি বা বাংলার বাইরে যেতে চাই, যে আমরা ইংরেজিতে যখন চলছে তখন আমরা এটা দিয়ে চলে, আমাদের আরবি শিখে কি হবে। কিন্তু ওরা এটাকে শিখে না তাড়াতাড়ি। তারিখ মানে রাস্তা, ওটা শিখে যায় তারিখ। সেরায়া হচ্ছে এক্সপ্রেস ওয়ে, ওটা শিখে গেল। ইশারা সিগন্যাল, ওটা জানলো। আমরা যেটা বলি আমাদের বাংলা, পুরান ঢাকায় বলে মহল্লা, মহল্লা বলে না, এটা কিন্তু মাহাল্লা, এটা আরবিতেও বলে মাহাল্লা। তো মাহাল্লা আপনি শিখলে। তাজিম ভাই, আমি একটু স্টপ করব আপনাকে, কারণ বলেন। আমাদের সময়ের একটা ব্যাপার আছে। জি। তাহলে আমার যেটা জানার ছিল সেটা কি, তাহলে ল্যাঙ্গুয়েজটা কি এখানে ব্যারিয়ার হিসাবে তেমন কাজ করছে না? না, এখন এখানে আর কোনো কাজ করছে না তাহলে মানে আমাদের ল্যাঙ্গুয়েজ। যেটা দরকার, এটা সামাজিক সচেতনতা। এক্স্যাক্টলি। সামাজিক সচেতনতা, হয়তো হয়তো যে জিনিসটা প্রকাশ হওয়া দরকার সেক্ষেত্রে হয়তো অনেকে নক দিচ্ছে, অথবা অনেকে নক দিতে পারছে না। তো ধন্যবাদ তাজিম ভাই, আমি আপনার কাছে শেষের দিকে আবার আসবো। আমাদের আরেক অতিথির কাছে আমাদের আসলে আরো অনেক কিছু জানার আছে। আমি এখন চলে যাব আমাদের আরেক অতিথি জয়নুল হক ভাই। জয়নুল ভাই, আমি আপনাকে একটা লিঙ্ক ধরে যে কোশ্চেনটা আমি করব, যেটা আমি জানি যে এন্ট্রি ক্লিয়ারেন্সের ক্ষেত্রে বেসিক্যালি এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার 2 ইয়ার্স অ্যান্ড 6 মান্থের জন্য ভিসা ইস্যু করে থাকে। তো
এই লিঙ্ক ধরে আমি যেটা জানতে চাবো যে আমার ছোট্ট একটা কোশ্চেন থাকবে, কতদিনের মধ্যে অ্যাপ্লিক্যান্টকে ইউকেতে আসতে হবে, এই ধরনের কোনো রেস্ট্রিকশন আছে কিনা? তারপর তারপর তো 2 ইয়ার 6 মান্থস পরে তাকে এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করতে হবে, সেক্ষেত্রে রিকোয়ারমেন্ট তখন তার কি কি লাগবে, যদি দুইটা ইস্যু আপনি একসাথে ফোকাস করেন। আচ্ছা, থ্যাংক ইউ আমিন ভাই। আচ্ছা, প্রথম এন্ট্রি ক্লিয়ারেন্সর টাইম হইল তারা আপ টু 12 উইকস দেয়। সো ফর্ম অ্যাপ্লিকেশন আপনার সাবমিট করার পরে নর্মালি আপনি ফর এক্সাম্পল বাংলাদেশে হইলে ইনুগা ফিঙ্গারপ্রিন্ট দিবা, ফিগুলো আগে দিতে পারবা, এই সমান দিয়ে দিবা, ও দিয়ে থাকে 12 উইকস, আপ টু 12 উইকস। এবার দেখো 6 উইকস 4 উইকস হইলা ভিসা পাইছন। 90% cases 12 weeks হয়ে যায়, but that's 90% cases. More difficult cases might take longer, তারপরে that's the time period. Extension 2.5 years আপনার রাইট ওনার দেবো, এরপরে আপনি এক্সটেনশনটা করা লাগে। Normally within 28 days of expiry of the visa application extension করা লাগে। এই এক্সটেনশনের আপনার এভিডেন্স কিতা লাগে, আপনার অবভিয়াসলি হিবার ম্যারেজ সার্টিফিকেট লাগবো, এমপ্লয়মেন্ট হইলে খাম দেখাইনি, ইনিশিয়ালি খাম দেখাইছেন খামত এখন তে আপনার এমপ্লয়মেন্ট which is 18,600 if it's one person income দেখাইন লাগবো। ইনকাম 6 weeks 6 months দেখাইন লাগবো, pay slip 6 months bank statement দেখাইন লাগবো, আর এমপ্লয়মেন্ট লেটার saying that you আপনি খাম করা খাম পার্মানেন্ট বেতন কত পাইরা উল্লেখ করা লাগবে এমপ্লয়মেন্ট লেটারও। না that is important হইলে আপনার রেসিডেন্সি ডকুমেন্ট লাগবো for the last 24 months 2 years ওর দেখান লাগবো, আপনার স্পাউস লাগে আপনি এক ঘর আসলা লেটার লাগবো, সিটি লাগবো up to 12 minimum 6 maximum 12। একটা 6 to 12 রিজন হইল কেন, কোন সিটি ফর এক্সাম্পল আছে জয়েন্ট নামে, ফর এক্সাম্পল ব্যাংক স্টেটমেন্ট জয়েন্ট নামে, একটা বিকজ দুই নামে আছে, একটা কাম হবো দুইটা, আর সিঙ্গল নামে হইল একটা একজনে একটা। সো এক্সাম্পল দ্যাটস ওয়াই আপ টু মিনিমাম 6 সকল ডকুমেন্ট থাকে, জয়েন্ট 6 ম্যাক্সিমাম 12, so it could be 6, 9, 10, 12 জানি। আর ডকুমেন্টস হইলে আপনার নর্মালি অফিশিয়াল ডকুমেন্টস হইতো, not a letter from a friend জানি, to show আপনি you be living together as husband and wife, as a spouse or couple. ছোট্ট জিনিস একটু ক্লিয়ার করার জন্য, সেটা হলো অনেকে for 12 months they need minimum 6 documents over the 24 months. Over the 24 months. যদি sometimes they bring 6 documents for first 6 months, but they don't have any other documents for 12 months or more than 12 months. So actually, can you explain? Yes, okay. The important things, that document must cover the period 24 months. So you know, you look at documents after every 4 months, 3 months, every year 4 months oile documents, that's the best way. Sometimes document date 4 months hoite pare, 3 months hoite pare, but apne last 3 মাসে you can't do first years in the last 6 months, not enough. Try to cover the 12 months period. So if you have 12 documents, each partner 6 documents the first year, so every you know, I don't know, 2 months, so 6 documents, so you know, first year and second year every 2 months. I mean, the combination of, for example, maybe 10 documents together, the first year 5 documents, so maybe every 3 months 5 documents, next year last year of 5, voila. It has to spread the whole 24 months. Exactly spread hoito nai, apne dela hoito last year o dile 12টা dile hoito nai, that's enough. Or last first year o 12টা dile hoito nai. It has to be a combination of 6 to 12 and the 24 months cover hoito, or as much as possible cover hoito. Therefore, important, very important, to show that you're still living with your partner, and apna to ekta limited leave asil. So if the extension Allah exactly same category, you're married, evidence is that you're living together, that's the 12 documents or 6 documents dehan lage, because naam or the documents like utility bills, election bills, council tax, child tax credit, those are the documents, GP letters, or the acceptable documents, not any document from a friend or something else. And accommodation still important, accommodation, but not as important, not entry clearance is the ila lagtonai, housing inspection report lagen, just as a show that you have somewhere, you live in somewhere, council tax letters enough, council tax bill enough, and that's mainly the most documents you need, visa extension lagi. Of course, you know, children, if you have any children, good to give the
passport হইলো passport birth certificate show your relation much stronger আকি মজবুত দেখান যাইবো and also NHS free একটা লাগে যেগুলো আমি entry clearance লাগে extension লাগে plus language লাগে এবলা আপনি if you did entry clearance ফলে A1 এবলা B A2 লাগবো next level up so language লাগবো A2 and NHS fee টা দেওয়া লাগবো for with 2.5 years at the moment it's 624 pounds 620 pound year up against last October so depending on the category NHS fee A2 language করা লাগবো so these are the rules for your extension again it's an online application documents you have to go to the home office to do fingerprints you can submit your documents document home office submit করা লাগবো ও আপনি attach করতে পারবো আপনার কম্পিউটার থাকি and the good thing is now if you go to home office or even attach I get all hard copy document দেওয়া লাগতো এবলা hard copy দেওয়া লাগতো না email copy is enough home office gala scan করে রাখলা so all the document you keep so that's a good advantage home office do charge a fee small fee for the scanning of documents 60 pounds 70 pounds but একটা option আছে আপনি করতে পারবা or if you go to solicitor তারা করে দিতে পারে scanning so you can save that fee scanning fees and other options that are many things they do so these are the rules for extension yes that's the rules for extension I have another question basically if a spouse basically of a British national on the other hand if a spouse is of a settled person who is not already British is there any difference in making the application no there's no difference in making application settled personer spouse একজন British national spouse okay as long as the person got indefinite leave to remain ILR the same there is nothing extra necessary only difference is if that spouse is British person the difference is after you got to ILR you know sometimes might say British nationality British passport banaita that's where the difference is because if you're married to a British person and you got to ILR then you can make your British passport straight away as soon as your ILR comes in quicker straight away as long as you go to ILR you can make it next day if you're not married to a British person they have indefinite leave settled person then you have to wait 12 months after the ILR that's the only difference in making it British application British nationality application nothing for indefinite leave all difference I say the basically settled person he didn't apply for British passport okay but now his or her spouse is on ILR can he or she apply for British passport before the spouse get the British passport yes so nothing আমি কইতে মাসলাম British passport থাকলে ILR indefinite leave British passport বানাইতে হবে under the 3-year rule 3 বছর রেজিস্ট্রেশন দেখা লাগে if you're married to a British person if you're not married to a British person আপনি যে question জিজ্ঞাসন settled person then you have to show 5-year residency so difference is British person 3 years and non-British person firstly British person British person দুইটা bonus দুইটা advantage one to me straight away indefinite leave for application করতে হবে and secondly 3 years residency 3 years after 3 years after 3 years if they're not British 12 months after indefinite leave one and secondly 5 years so there are two different route to British passport if you're married to British passport holder and non-British passport holder থ্যাংক ইউ জয়নুল ভাই আমি নেক্সট যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা আপনার কাছে করব আমার পরবর্তীতে কাছ থেকে এসে সেটা হলো যে কি কি গ্রাউন্ডে মেইনলি এন্ট্রি ক্লিয়ারেন্স ভিসা এন্ট্রি ক্লিয়ারেন্স রিফিউজ হয় এটা একটু আপনি ফোকাস করবেন আমার নেক্সট কোশ্চেন আমি এখন চলে যাব আমার আরেক অতিথি জনাব কাজী তাজিম সাহেবের কাছে আমার যে প্রশ্ন ওনার কাছে এটা আপনার দর্শকদের উদ্দেশ্যে যারা কাতার প্রবাসী বা মধ্যপ্রাচ্য প্রবাসী তাদের উদ্দেশ্যে আপনি যদি সংক্ষেপে একটু আপনার পরামর্শটা আমাদের সময় বেশি নেই শুধু আপনার কি পরামর্শ আপনি দিতে পারেন বা আপনার কাছে কোনটা জরুরি মনে হচ্ছে তাদের উদ্দেশ্যে আমার তরফ থেকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া দরকার বাঙালি
যারা বাংলা, যেহেতু আমাদের বাংলা অনুষ্ঠান, তো আমি বাংলা ভাষীদের বলছি যে সবচাইতে আগে এই মধ্যপ্রাচ্যের সব দেশেই ভ্যাকসিনেশন শুরু হয়েছে। আচ্ছা, এই ভ্যাকসিনেশন শুরু হওয়ার কারণে আমাদের নিরাপত্তা বাড়ছে। আপনারা ভ্যাকসিন যদি নেন, প্রথম ডোজটা নেওয়ার পরে, দ্বিতীয় ডোজ 22 দিন পরে বা 21 দিন পরে নেওয়ার পরে আপনি ওই সৌদি আরব বা কাতার বা দুবাই থেকে দেশে গেলে আপনাকে নতুন করে এন্ট্রি পারমিট নেওয়া লাগবে না, 3 মাসের ভিতরে ফেরত আসতে হবে। কারণ আমাদের দেশে বাংলাদেশিরা একবার সাধারণত 2 বছর 3 বছর পরে ছুটিতে গেলে, আমি নন স্কিল ওয়ার্কারদের কথা বলছি, তারা একবারে একদম 5 মাস 5.5 মাস থেকে আসে, তখন তাদেরকে আবার ওই টেস্টগুলো বাংলাদেশ থেকে করে আসতে হবে যদি না দুনিয়ার করোনা পরিস্থিতির উন্নতি হয়। এই সুযোগটা সবচেয়ে ভালো যে আপনি 2টা ভ্যাকসিন করার পরে 14 দিন থাকার পরে আমি দেশে গেলাম, কিন্তু 3 মাসের ভিতরে আমাকে ব্যাক করতে হবে, এটা সবাই মাথায় রাখবেন। 2 নম্বর হচ্ছে যে দেশে যান আর যেখানেই যান, সেটা আপনার পাসপোর্টের ভ্যালিডিটি আপনার মিনিমাম 6 মাসের থাকতে হবে। 6 মাসের না থাকলে অসুবিধা হতে পারে। যদি আপনার পাসপোর্ট এক্সপায়ার হয়ে যায়, তাহলে এন্ট্রি রিজেক্ট করে দিতে পারে। তবে ইউএই, কাতারে এটা হয় না, অন্য দেশের ব্যাপারটা আমি এখনো জানি না। 3 নম্বর হচ্ছে আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখেন, পরিষ্কার থাকেন, হাত ধোয়া থেকে শুরু করে করোনাকালীন যে সময় যে কাজগুলো করেছেন, এগুলো সুন্নাহের কাজ হিসেবে ধরে নিয়ে নিজে পরিষ্কার থাকেন, অন্যকে পরিষ্কার থাকতে সাহায্য করেন, উপদেশ দেন, মেলামেশা কম করেন, ভিড় কম করেন। আর যে দেশে আছেন সেই দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী সবাইকে সাহায্য করেন। দেশের মান উন্নত করতে গেলে শুধু এই কতগুলো নিয়ম মেনে চললে নিজেও ভালো থাকা যায়, নিজের দেশের মান মর্যাদা বৃদ্ধি পায়, সবাই ভালো থাকে এবং আমরাও রোগ থেকে মুক্ত থাকতে পারি। এটা হচ্ছে আমার আজকের পরামর্শ। এটাই হচ্ছে অ্যাওয়ারনেস প্রথম। আর আপনাদের যে কোনো সমস্যা হলে প্রত্যেকটা দেশে, সেই দেশে লেবার মিনিস্ট্রি আছে, আপনারা সেখানে যেতে পারেন। আর এমবিসি তো আছেই, সেখানে এমবিসিতেও যোগাযোগ করতে পারেন, সেখানে কোনো সমস্যা নেই। তো আমি আশা করি আপনারা সবাই এগুলো অনুগ্রহ করে দেশের জন্য, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সবার জন্য এটা মাথায় রেখে এই কাজগুলো, ছোট ছোট কাজ আপনারা একটু সচেষ্ট হয়ে সচেতন হয়ে করেন, তাহলে দেশবাসী উপকৃত হবে, যে দেশে থাকছেন সে দেশ উপকৃত হবে, আপনার পরিবার উপকৃত হবে এবং আপনি নিরাপদ থাকবেন, অন্যকেও নিরাপদ থাকতে সাহায্য করবেন। ধন্যবাদ তাজিম ভাই চমৎকার পরামর্শের জন্য। আশা করি যারা মিডল ইস্টে আছেন, আমাদের বাংলাদেশি ভাই বোনেরা, আপনার এই পরামর্শ থেকে উপকৃত হবেন এবং ভবিষ্যতেও আপনি পরামর্শ দিয়ে তাদেরকে সাহায্য করে যাবেন এবং ইনশাল্লাহ আমরা আপনাকে আবারও ডাকবো। তো আমি চলে যাব, বিদায় নেওয়ার আগে আমাদের আরেক অতিথির কাছে, যার কাছে আমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানার দরকার আছে, সেটা ইউকে ইমিগ্রেশন বিষয়ে। আমি চলে যাচ্ছি জয়নুল হক ভাইয়ের কাছে। জি আমি ভাই, থ্যাংক ইউ। তো আপনি কোশ্চেন জয়নুল ভাই, আছিল? জি আমি অলরেডি আপনাকে কোশ্চেনটা করেছি, আপনি প্লিজ বলবেন। Okay. So normally entry plans or refusal normally or দুইটা area. Income, which is employment income, normally 18,600 দেখাইন লাগে। একটা হিসাবও sometimes আমরা applicant ভুল হইলাই। For example, 4 weekly and monthly একটা হিসাব আছে। Common mistake করলেন 4 weekly একটা যখন দেখাইন monthly কমে যায়। So ও একটা হিসাব আছে। Secondly, cash payment. Normally, আমরা 50% আমরা sponsor for restaurant trader in the company cash payment fine. The cash payment একটা হিসাব তারা হোম অফিসে করে। আপনি for example find monthly £1,500 cash ফাইলা। আপনি ডলার রেন্ট আপনার দিলাই £500, এগুলো আপনি রাখি লাইলা আতো করে রেন্ট দিবা লাগে। আর এন্ট্রি করলে আপনার স্যালারি £1,000। তো হোম অফিসে তারা হিসাব করে যে ক্যাশ হামাইছে অ্যাকাউন্টও, বলতে আপনার পেজ স্লিপ তাবো £1,500, তারা হিসাব হবো যে অ্যামাউন্ট অ্যাকাউন্টে হামাইছে গিয়া এই সময়। অলদো আপনি জেনুইনলি আপনাকে ভাই আমি £1,500 হারাইতাম, মানে হোল £500 তোলা লাগবো, আমি £500 তুললে রাখি লাই রেন্টও লাগি আর তোলাই £1,000। তারা হিসাব নাও আমরা তুমি হারাইছো স্যালারি লাগি £1,000 ইয়ারলি তুমি £12,000 পাও।
So একটা ভুল হয়ে যায় আসলে আমরা although genuinely common sense হয় না বলে কইতাম সারা, but you should, if you get cash payment, put all your salary in your account. But best হলে avoid cash payment because it's complicated. বুঝছেন আপনার bank transfer is the best bank payment. So ono refuse হয় তো হিসাবও ভুল ও enough income নাই, employment income নাই. Second হইলো আপনার accommodation. Again দেখাই দেয় accommodation ইনো আপনি tenancy agreement আছে, আপনি rent cash হয়, but দেখা যায় আপনি যদি bank statement দেখেন rent আপনি pay maybe £600 a month cash coin, but আপনার bank statement দেখলে লাগে amount আপনার withdraw হইছে না £600 either over the month or at one go. এখানে আপনি কি maybe you have other income saving আছে দিলাইরা, এটা genuine হইতে পারে, we're not saying it's a genuine, but when the home office looks at it, there is no proof. No, there's no proof. So you have to at that it's important when you do make application in advance, seek advice from a solicitor or someone who knows, because after genuine but evidence like genuine nai, so you don't make these mistakes. So those things normally tara pick up kore, and we know ebla especially amra community chopta cash, they prefer cash because it's easier card. So but in terms of end clearance, you cash makes it more difficult for them to show evidence. So always have pay slips. Your employment goes direct debit in bank, and if you pay rent, you pay by bank as well. Those are best ways to avoid these mistakes and any doubts by the home office. Mainly refuse. থ্যাংক ইউ। অ্যান্ড এক্সটেনশনের ক্ষেত্রে বা যখন আইলারের জন্য অ্যাপ্লাই করতে যাবে সেক্ষেত্রে কোন কোন গ্রাউন্ড খুব ইম্পর্টেন্ট ইস্যু বলে মনে করেন রিফিউজালের জন্য? Again mostly income, accommodation in that stage once in the income to important night, income or same types of income, after income enough night or 6 months data person na or evidence na 6 month income oise. So that's the main thing, or refusal normally on income. Residency is normally okay, residency documents like 24 months dehain lage no problem ana. So yes, income is the main one. And what about like home office হয়তো অনেক সময় ডাউট করে যে তোমার ম্যারেজ রিলেশনশিপ নট জেনুইন অর সাবসিস্টিং, বেসিক্যালি সাবসিস্টিং ম্যাটারটা খুব ইস্যু করে যখন ইউকেতে সামহাউ তারা ডাউট করে এটা কোন মানে ইন হুইচ সিচুয়েশন দে ক্যান ডাউট ইট? এটা কি ইউকে না ওভারসিজ? ইউকেতে এক্সটেনশনের ক্ষেত্রে বা আইএলআর এর আগে ইউকে এক্সটেনশন normally there are doubt খবর যে if there's a big age gap between the spouses, you know, sometimes there's আমরা দেখবা sometimes especially the spouse, the applicant is like a female and maybe the sponsor who is a adult male with second marriage, so they could be maybe there's a gap of 20-30 years, maybe 30 years plus gap, 30-40 years, normally 30 years so that they may have questioned that, but if they do that, they ask for interview, they'll ask for interview, both interview. So common question like what's your favorite color, what's your husband's favorite color, what side of the bed you sleep in. If you're living together, normally আমরা একটা বেডের একটা প্রেফারেন্স আছে না, আমার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড। So genuinely if you live in আপনার পার্টনার 2 বছর থাকছেন, 2.5 years, and you plan 2.5 years, if you live with them, there's so many things you should know about them, the habits, what they like, what they don't like, kita bala fine, kita na bala fine, hobbies kita, kun side bed takon. So all question, that's the best way they can find out if you're genuinely living together. Documents you can make documents up, but that's the main thing, interview tara kore. Even another thing, ebla entry clearance lagi they started doing interviews as well. Because of COVID, I saw 5 applicants in the last 6 applicants that myself and other people done. 5 were interviewed same time. The officer called the sponsor in UK and the applicant in Bangladesh at the same time, asked them same questions. So they do more interviews for entry clearance now, which is odd. I don't know, because of
COVID-19, they got more time that goro take ham kore. But 90% of my client and my friend's client have been into clearance. Exactly the same thing. So this is a mad trend. ধন্যবাদ জয়নুল ভাই। জাস্ট একটা কোশ্চেন, সাপোজ sponsor applied for his or her spouse for entry clearance officer, but what happened? The sponsor was married for second time, something like that, but it didn't last. Second marriage didn't last. So, and the second wife didn't apply for entry clearance, something like that. So when he applied for his third wife, he didn't declare that he was married for second time. So basically, entry clearance officer somehow found out that he was married for second time, and then refused the visa. So এটা আসলে কি right or wrong? Whether the applicant has any ground for appeal, something like that. Okay, so duita question raised. Firstly, second marriage, was he married in the UK or overseas? But makes no difference where they were married. After UK law is polygamous marriage. You can only be married to one person at one time. So you can't be married to 2 person same time. In case, after that question also, this person was married to 2 person at the same time. One, or the declare horoka na horoka, he was married to person and then got married again. So in that case, the refusal was correct because declare holle na holle, if they found out he was married and he was married, therefore for him to apply for the third person, he would have to show his divorce from the second and the first person as well. So he was free to marry, we say. For him to be free to marry, he has to be divorced, not married to someone else. In this case, he was married to another person. So he wasn't free to marry. So therefore, that refusal would stand. No, the sponsor actually divorced the second wife. Yes, and that. So a divorce for, but because second marriageর জন্য sponsor entry clearance এর জন্য apply করে না, he thought that I didn't apply for her. Okay. So that's why I thought maybe she's not on the system. Okay. So that's why I didn't want to declare that I got married for second time, or I didn't feel that I have to declare that I was free to something like that. Okay, all right. So আপনার কইছেন, so second one divorce হয়ে গেছে. Yes? Divorce হয়ে গেছে. But declare করছেন না. That's the difference, yeah? Okay. So কারণ অ্যাপ্লাইও করেনি, কারণ সিস্টেমই তো নাই। সিস্টেমই নাই। So that case, if yes, entry clearance of Faison they married, so they thought they were still married. Because declare করছেন না, because declare হলো তো divorce দিল না. So they probably thought that about married রইছে. In that case, refusal stands, but if they give the divorce certificate, hopefully they change the decision because declare person they can say I got divorce, I did declare, but at the time of my application, time of my third marriage, I'm with the divorce Aslam. So if divorce certificate, I'm sure hopefully entry clearance would revert the decision to issue their khota because they don't know whether he's divorced or not. So they have to make a decision he's still married. But if it is delayed, there should be no problem. Thank you, Joynul bhai. So final যে কোশ্চেন আমাদের হাতে সময় খুব শর্ট, একটু ইন শর্ট, যে আইএলআর যখন একজন স্পাউস 2 টার্মস স্পেন্ড করবে, যে ফার্স্ট টাইম entry clearance then visa extension. So after 5 years when they will make application for ILR. So in short, can you explain the requirements of ILR? ILR requirements is quite basic again. Obviously, they'll need the language test, which is B1 level, and life in the UK, which is the extra one for indefinite leave. And again, work employment, same as extension of employment, benefit combination with our employment benefit, public fund or disability PIP, and fee is extra more, fee double, but NHS fee double. So in a way, application fee is
2,400, 500 pounds, but NHS fee নাই. So these are basic, and the visiting documents still দেওয়া লাগবো. So the documents are the same. It just indefinite leave after that. NHS fee লাগতো না, then for কোনো extension লাগতো না. So that's the last stage of your visa extension, indefinite leave, and then you can apply for British passport or any other things. ধন্যবাদ জয়নুল ভাই। একটু সাপ্লিমেন্টারি একটা কোশ্চেন, এটা তো গেল ম্যারেজ ভিসা। ইন কেস জাস্ট আমি একটা ছোট্ট একটা কোশ্চেন করব, সেটা হলো যদি এখানে স্পাউস যদি ম্যারিড টু ব্রিটিশ ন্যাশনাল, এই ক্ষেত্রে স্পাউস ব্রিটেনে আসার পর যখন বাচ্চা হবে, সেক্ষেত্রে কি বাচ্চা ডাইরেক্ট পাসপোর্ট পাবে? এবং আর যদি স্পাউস যদি সেটেল পারসন হয়, সেক্ষেত্রেও কি যে ব্রিটেনে যে বাচ্চা বর্ন হবে, সেক্ষেত্রে কি পাসপোর্ট পাওয়ার ব্যাপারটা কি সেম হবে না ডিফারেন্ট হবে? একটু যদি Normally, if one of the parents is British, then if the child is born here, then a British passport application করতে হবে. Same again, if they settled in the UK and they born here, British passport direct application করতে হবে. So they have to be either British, one of the parents has to be British, or one of them have to be settled. So they're totally the same. There's no problem. British passport application করতে পারবে। ধন্যবাদ জয়নুল ভাই, আপনাকে অনেক কষ্ট করে অনেক সময় দিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে ইমিগ্রেশনের একটি পার্টিকুলার এরিয়া যেটা ম্যারেজ ভিসা আলোচনা করলাম। আশা করি সামনে আবারও আসবো আমরা আপনাকে নিয়ে, এবং দর্শকদের কোনো পরামর্শ থাকলে বা কোনো প্রশ্ন থাকলে আমাদের কাছে নিয়ে আসবেন ইনশাল্লাহ। তো ধন্যবাদ জয়নুল ভাই, এবং আজকে আমাদের সময় এখানেই শেষ। আমি আমার অতিথিদের কাছ থেকে বিদায় নিয়ে দর্শকদের কাছ থেকে বিদায় নিব। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আপনারা দেখলেন যে আমাদের মধ্যপ্রাচ্যে যারা আছেন বাংলাদেশি ভাই বোন, তাদের যে সমস্যা এবং তার জন্য যে পরামর্শ আমাদের এক অতিথি দিয়েছেন কাজী তাজিম সাহেব, এবং যারা ইউকে এতে ম্যারেজ ভিসায় আসতে চান সেটেল করার জন্য, তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ আমাদের দিয়েছেন আরেক অতিথি জয়নুল হক। আশা করি ভবিষ্যতে আবারও আমরা এই সমস্ত ইস্যু নিয়ে আবারও আসবো আপনাদের সামনে একই সময়। তবে বলে রাখি, আগামী রোববার আমাদের লগ ব্রডকাস্টিং এর সময়টা একটু পরিবর্তন হয়ে যাবে, যেহেতু এখানে আমাদের মাগরিবের টাইম একটু চেঞ্জ হয়ে গেছে। সেটা আবার আমরা আগের সময় চলে যাব। আগামী রোববার থেকে আবারও লগ শুরু হবে ইউকে টাইম বিকাল 5টায়, বাংলাদেশে সেটা হবে রাত 11টায়, এবং ইউএসএতে দুপুর 12টায়। এবং মার্চের শেষের দিকে আবার একটা পরিবর্তন আসবে, যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রিতে একটা সময় চেঞ্জ হয়, সেটা আমরা সময় মতো জানিয়ে দিব। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিব। তার আগে আমি আইটিভির টেকনিশিয়ান এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান আয়োজনে সহায়তা করার জন্য। আবারও দেখা হবে আগামী রোববার ইউকে টাইম বিকাল 5টায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ITV, Call of Peace, Save Humanity.